প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্র। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। প্রথমেই দৈনিক ইত্তেফাক। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি, শহীদি মার্চে ছাত্র জনতার স্রোত। ঢালাও মামলা ও যত্রতত্র গ্রেপ্তার নয়, মন্ত্রণালয়ের নির্দেশনাও আমলে নিচ্ছে না থানা। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, থাকবে উন্মুক্ত, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। পিটিআইকে ডক্টর ইউনূস, ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারের নির্দেশনা। ডক্টর ইউনূসকে 92 নোবেলজয়ী সহ 200 বিশ্ব নেতার অভিনন্দন। মানব জমিন। হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন? ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনের পদত্যাগেই কি দায়মুক্তি? শ্রমিক বিক্ষোভ আশুলিয়া ষড়যন্ত্র। শহীদি মার্চ থেকে বিচারের প্রত্যয়। আমাদের সময়। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে গণভবন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। বিলাসী 14টি ছাড়া সব পণ্যের এলসি মার্জিন প্রত্যাহার। গণ অভ্যুত্থানের মাসপূর্তিতে প্রধান উপদেষ্টা, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়বই। দেশ রূপান্তর, দায় মেনে নিয়েই বিদায়, আওয়াল কমিশন। স্মরণে সংগ্রামে স্বপ্নে। প্রতিদিনের বাংলাদেশ, ভুয়া মুক্তিযোদ্ধার খোঁজে মন্ত্রণালয়। খবরের কাগজ। জুলাই বিপ্লবের মাসপূর্তিতে প্রধান উপদেষ্টার বিবৃতি, শপথ নিলাম শহীদের রক্ত ব্যর্থ হতে দেব না। উপদেষ্টা আসিফ মাহমুদ, ফ্যাসিবাদীদের রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া হবে না। কালবেলা। স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর মগজে কিলবিল করত কুবুদ্ধি, জাহিদ মালিকের অনিয়ম দুর্নীতি। রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ চায় ছাত্র জনতা। আলোকিত বাংলাদেশ। বিচার চান শহীদ পরিবার, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে চাই। শেখ হাসিনার নামে 119 হত্যা মামলা। দৈনিক করতোয়া। আওয়াল কমিশনের পদত্যাগ, শহীদি মার্চে ছাত্র জনতার ঢল। সময়ের আলো। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস, সব পথ মিলল শহীদ মিনারে। দৈনিক সংগ্রাম। শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। ওভার হাফ অফ ইসলামী ব্যাংক লেন্ট মানি ব্যাকড বাই এস আলম। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ তো প্রধান শিরোনাম যথারীতি ছাত্র জনতার অভ্যুত্থানে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বিজয়ের 1 মাস মাসপূর্তিতে যে শহীদি মার্চ হয়েছে, সেটিই আসলে প্রধান ছবি এবং প্রধান শিরোনাম হিসেবে এসেছে। পাশাপাশি একে ঘিরে আনুষঙ্গিক সংবাদ শিরোনামও রয়েছে। আমরা আলোচনাটি শহীদি মার্চ যে কর্মসূচি, সেটিকে ঘিরেই শুরু করতে চাই, যেখানে বলা হয়েছে গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে এবং সেখানে কত মানুষ নেমেছিল সেটা আমরা ছবিতেও যেমন দেখতে পাচ্ছি, সংবাদ শিরোনামেও তার উল্লেখ রয়েছে। আমরা শুরুতেই জুলাই অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই এবং একটা কথা না বললেই নয় যে 5 তারিখের যে প্রথম প্রহর, সেখানেও ওই অনুষ্ঠানে আজকের সংবাদপত্রে আপনার সঙ্গে আলোচনার সুযোগ হয়েছিল এবং আমরা আলোচনা করছিলাম যে তারপরের 12 ঘন্টা 24 ঘন্টা সময়টা খুবই অনিশ্চিত এবং যে কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা এও আলোচনা করেছিলাম যে আমাদের আত্মম্ভরিতা, অতি আত্মবিশ্বাস এবং জনগণের ভাষা বুঝতে না পারা খুব করুণ পরিণতি বয়ে আনতে পারে এবং সেটা কারোর জন্যেই ভালো কিছু বয়ে আনে না। এবং সকালেই বা বেলা বাড়ার সাথে সাথে আমরা জানতে পেরেছিলাম যে দীর্ঘদিনের যে একটা স্বৈর ব্যবস্থা এবং যার বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছেন, অভ্যুত্থান করেছে, তার পতন হয়েছে। তার ঠিক 1 মাস পরে আবারও আপনাদের সঙ্গে এখানে আলোচনার সুযোগ হলো। সেটা একদিক দিয়ে নিজেরও ভালো লাগছে এবং আর এক দিক দিয়ে এটা
খুব বেদনারও যে আমরা 1 মাস পরে যখন স্মরণ করছি তখন শত শত মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন যারা এখনও দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। এই আলোচনা শুরুতে দরকার। আজকে অনেকে সংবাদপত্রগুলো তো কলমও লিখেছেন এ নিয়ে যে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেগুলো গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতি, আইন শৃঙ্খলা, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে পুনর্গঠিত হবে এই আলোচনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অভ্যুত্থানের সেটাই তো আমাদের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমার মনে হয় যে আমাদের আলোচনাগুলোর মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের প্রসঙ্গগুলো কিন্তু আমাদের বারবার স্মরণ করা দরকার। দেখেন এখনো পর্যন্ত আমরা কিন্তু তাদের সংখ্যা পুরোপুরি নিরূপণ করে উঠতে পারিনি। আমরা সংখ্যা পেয়েছি, জাতিসংঘের যে দল এসেছে তারা একটা ধারণা দিয়েছেন, সরকার একটা ধারণা তৈরি করেছেন বা খোঁজখবর নিয়েছেন, গণমাধ্যমগুলো কিন্তু অনেক কাজ করেছেন যে যারা একদম প্রমাণ সহ তারা সংগ্রহ করছেন কে কোথায় আছেন। অন্যান্য ক্ষেত্রে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও আপনি সামাজিক মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, ব্যক্তিগত বর্ণনাতেও আমরা একটা সংখ্যা দাঁড় করিয়েছি। কিন্তু একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কিন্তু খুব জরুরি। এটা অনেকগুলো কারণে, কারণ এই ধরনের নির্বিচার হত্যাকাণ্ড এবং একটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে কত ভয়াবহ হয়ে উঠতে পারে দমনপীড়ন, এখানে যারা যুক্ত ছিলেন, যারা নীতি নির্ধারণ করেছেন এবং যারা নির্দেশ দিয়েছেন, সেই বিষয়টা কোনোভাবে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এবং আমাদের অন্যান্য রাষ্ট্র মেরামত এবং সংস্কার এজেন্ডার মধ্যে এই এজেন্ডা কোনো অবস্থাতেই যেন হারিয়ে না যায়। এবং একই সঙ্গে আমি মনে করি যে এটা আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিক দায়, রাষ্ট্র এবং সরকারেরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে তাদের পরিবার পরিজনের পাশে দাঁড়ানো। তাদের বিষয়ে যদিও এটা এই সহযোগিতার দিয়ে তাদের জীবনের মূল্যকে নিরূপণ করা যাবে না, তারপরেও আমি মনে করি যে এটা খুবই জরুরি যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যেন রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে সেই সহায়তা পান এবং যারা আহত রয়েছেন তারা জীবনভর কিভাবে চলবেন। কেউ কেউ আমরা নিজেরাও অনেকে জানি যে এত গুরুতরভাবে আহত যে তাদের অনেকের পক্ষে আর ভবিষ্যতে কিছু করা খুব কঠিন হয়ে পড়বে। আমরা এই কারণে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা অনেক কিছুই এভাবে ভুলে গেছি এবং আমাদের এই রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে এর আগেও অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জন আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি, অনেক আহত হয়েছেন। তাদের পাশে কিন্তু সবসময় এইভাবে দাঁড়ানো যায়নি এবং অনেক দিন পর এগুলো নিয়ে সংখ্যা নিয়ে বিভ্রান্তি হয়, আমরা সঠিক মানুষকে মূল্যায়ন করতে পারি না। সেই ভুল যেন এক্ষেত্রে না ঘটে। সো আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আহ্বান জানাবো যে আমাদের মৃত্যুর সংখ্যা, শহীদদের সংখ্যাও জানা প্রয়োজন, তাদের পূর্ণ পরিচয় জানা প্রয়োজন, তাদের পরিবারের সহযোগিতা তারা এটা একেবারে আমাদের দায়িত্ব বলতে হবে যে এটা কেউ চেয়ে নিচ্ছেন তা না। আমরা বরং তাদেরকে সহযোগিতা করতে পারে আমরা সম্মানিত হব এবং যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো। আমরা যেটি দেখেছি যে এর মধ্যে আমরা যে বর্ণনা পেয়েছি যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে রয়েছেন, চিকিৎসাধীন যারা, তারা তাদের মধ্যে একটি বড় অংশ শিশু, কিশোর এবং শিক্ষার্থী এবং নিম্ন আয়ের অনেক মানুষ এখানে রয়েছেন, ক্ষুদ্র পেশাজীবী মানুষ এখানে রয়েছেন। আপনি যদি এই যে এটা ইউনিসেফ প্রথম দিকেই আমাদের গণমাধ্যমগুলো বলেছিল, আমাদের অনেক গণমাধ্যম কিন্তু যে শিশুরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদের একটা তালিকা দেওয়ার চেষ্টা করেছিল এবং এটা নিশ্চয়ই আমাদের আরেকবারও বলা প্রয়োজন যে দেখুন সবাই যে একেবারেই আন্দোলনের রাস্তায় ছিলেন বা মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ছেন তা কিন্তু না। কেউ বাড়ির বারান্দায় ছিলেন, কেউ ঘরের ভেতর ছিলেন, কেউ ছাদে ছিলেন। এটা খুব অদ্ভুত ধরনের অভিজ্ঞতা আমাদের, যে কি পর্যায়ে আমরা অবিবেচকের মতো আচরণ করলে এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো সাংঘর্ষিক অবস্থায় তাদের একটা প্রশিক্ষণ থাকে, তারা জানেন যে কি করতে হবে, কোন পর্যন্ত যেতে হবে। আমরা যেগুলো শুনেছি যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই পরিস্থিতিতে সে অস্ত্র ব্যবহৃত হবার কথা না। যেভাবে গুলি ছোড়া হয়েছে, আমরা যারা বিশেষজ্ঞ আছেন অস্ত্রের সামরিক অসামরিক তাদের কাছ থেকে আমরা যে ধারণা পাই যে কিভাবে এই গুলি ব্যবহার করতে হবে, কোন দিকে গুলিটা ছুড়তে হবে, সেক্ষেত্রেও হয় তাদের প্রশিক্ষণের অভাব ছিল অথবা তাদেরকে এমনভাবে উৎসাহ দেওয়া হয়েছে বা প্রণোদিত করা হয়েছে বা বাধ্য করা হয়েছে যে তারা এর বাইরে আর কোনো কিছু হয়তো সেখানে চিন্তা করতে সক্ষম হননি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
মনে আছে যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বর্ণনা যে এক সরকার প্রধানকে তারা বলছেন যে পুলিশ বাহিনী এক পর্যায়ে এক্সস্টেড হয়ে গেছে, তারা পারছে না, মানে তারা দীর্ঘ সময় এটা মোকাবেলা করতে করতে, অতএব তারা এলোমেলো আচরণ করছেন অনেক ক্ষেত্রে, যদি সেটাই সত্যি হয়ে থাকে। এবং তার সাথে যারা এই আচরণে উৎসাহ দিয়েছেন, এটাকে তারা একটা দমনের মানে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন, সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। আপনার ওই কথার প্রসঙ্গে আসছি যে যার করুণ পরিণতি ভোগ করতে হয়েছে এই শিশুদের, যার অনেক আন্দোলনই ছিলেন না, কেউ দেখতে গেছেন, কেউ ওষুধ আনতে গেছেন, কেউ বাড়ির বারান্দায় গেছেন, এবং আমাদের কাছে যে ভিডিও প্রমাণ আছে, যে চিত্রগুলো আছে, সেগুলো শিউরে ওঠার মতো। আমরা সবাই এটা দেখেছি যে একজন তরুণ, তখনই তিনি বেঁচে আছেন, পুলিশ ভ্যান থেকে তাকে ফেলে দেওয়া হচ্ছে, তারপর একটা রোড ডিভাইডারের উপর থেকে তাকে ফেলে দেওয়া হচ্ছে। একটা মানুষ, তাকে মনে হচ্ছে একটা বস্তুর মতো, একটা বস্তার মতো তাকে ফেলে দেওয়া হচ্ছে রাস্তায়। আমরা এই চিত্র দেখেছি যে একটা ভ্যানে কীভাবে লাশগুলোকে অসম্মানের সঙ্গে মৃতদেহগুলোকে ওঠানো হচ্ছে। আরও অনেক চিত্র রয়েছে। কেউ সংগ্রহেরও চেষ্টা করছেন, কোনো প্রতিষ্ঠান এগুলোকে একত্রিত করছেন, পরবর্তীতে তদন্তের সময় হয়তো এগুলো ব্যবহার করা যাবে। তো শিশুদের কথায় ফিরে আসি যে তারা তো এই পরিস্থিতির শিকার হবার কথা না। তার মানে কত অবিবেচকের মতো কাজ হলে, কত উশৃঙ্খলভাবে এগুলোর ব্যবহার হলে, এবং কত অনিয়ন্ত্রিত ব্যবহার হলে, এটা রাষ্ট্রই তার পেছনে দাঁড়িয়েছে, সরকার তার পেছনে দাঁড়িয়েছে, যে আমাদের এতজন শিশু এর অবস্থার মধ্যে পড়তে পারে। আন্দোলনে ছিলেন, আন্দোলনে শুধু যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন, জনগণ ছিলেন তা না, অনেক আরও কম বয়সী তরুণরা সেখানে যুক্ত হয়েছিলেন। কিন্তু অনেক সংখ্যক আমরা পরে জেনেছি যে তারা হয়তো এই সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যেই ছিলেন না। আমি মনে করি যে তারও একটা বিশেষ তদন্ত হওয়া প্রয়োজন, এবং এই সংখ্যাগুলো আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান জানিয়েছে, আমরাও কিছুটা জেনেছি। তো আগের আলোচনার সঙ্গেই যুক্ত করি যে এই আলোচনার আর একটা বিশেষ মাত্রা, যে অত শিশু এবং কিশোর মারা গেছেন, এবং বিশেষ করে যে অল্প বয়সীরা, সেটারও একটা আমি মনে করি বিশেষ তদন্ত হওয়া প্রয়োজন, যে কেন কিভাবে ঘটলো। এবং যে কোনো সংঘর্ষে, এটা একটা বিশেষ অভ্যুত্থান ছিল, তারপরেও যে কোনো পরিস্থিতিতে আমরা যেন তাদের স্বার্থ রক্ষা করতে পারি এবং শিশুরা সুরক্ষিত থাকেন। একটা ভালো দিক ভুলে যাওয়ার আগে বলা উচিত যে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক যে গুম বিরোধী বা প্রতিরোধের যে সনদ রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে, যেটা অনেক দিনের দাবি ছিল। একসময় আমরা এটাকে অগ্রাহ্য করেছি, অস্বীকার করেছি, যে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন, গুম হয়ে যাচ্ছেন, আমরা বলতেও পারছি না। তো অবশেষে এটা দীর্ঘ দাবি ছিল যে বাংলাদেশ যেন এই আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত হয়, স্বাক্ষর করে। সেটা একটা বড় অগ্রগতি। সো শহীদের এই মার্চের বা এই দিবসের যে 1 মাস পূর্তিতে আমি মনে করি যে সেটা আমাদের আশা সঞ্চার করেছে, যে অন্তত এইটুকু করেছে। আমরা আয়নাঘরের মতো এই ধরনের একটা নোটোরিয়াস জিনিস, যেটা অদ্ভুত রহস্যজনক একটা স্বাধীন দেশের মধ্যে কিভাবে চলে, কারা পরিচালনা করে, সেই অস্বস্তি নিয়ে আমরা কখনো এগুলো আলোচনাও করতে পারিনি, এখন সেগুলো প্রকাশ্যে আসছে। সে ব্যাপারেও প্রধান উপদেষ্টা বলেছেন যে এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দাবি করছেন যে তাদের কাছে এই ধরনের আর কোনো কিছু নেই। সব মিলে আমি মনে করি এই অগ্রগতিটাও সন্তোষজনক। আমরা দেখেছি যে এই দিবসটিকে ঘিরে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তিনি বলেছেন যে শহীদের রক্তের সঙ্গে কি বলে যে ব্যর্থ হতে দেব না, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, তিনি সেই অঙ্গীকারের কথা বলেছেন। মানে এটা ধরুন এটা এক সময় কিন্তু আমাদের জনপ্রিয় স্লোগানও ছিল যে আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেব না। কিন্তু আমরা যে অভ্যুত্থানের পরে আজকে সেই আলোচনা করছি, সেটা আমাদের কল্পনারও বাইরে। আমরা অনেক রাজনৈতিক বিপ্লবের কথা জানি, অভ্যুত্থানের কথা জানি, আমি সবাই পড়েছি, জেনেছি, শুনেছি, কিন্তু আমরা এমন বিভৎস ঘটনা আমরা খুব কমই প্রত্যক্ষ করেছি বা জেনেছি। এত স্বল্প সময়ের মধ্যে এত নিপীড়ন এবং রাষ্ট্রযন্ত্র এত নৃশংস হয়ে উঠতে পারে, এটা আমাদের কল্পনাতেও ছিল না, বা স্বাধীন বাংলাদেশে আমরা কখনো ভাবিও নি। এবং শহীদি মার্চের সেটাই তো বার্তা, যে তাদের যে চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, একটা বৈষম্যমূলক বাংলাদেশ তৈরি করা, একটা অন্তর্ভুক্তির বাংলাদেশ তৈরি করা, একটা মানব মর্যাদার বাংলাদেশ তৈরি করা। এই আজকে সারাদিন যখন সংবাদগুলো দেখছি, তখন অনেক ছোট ছোট ঘটনা মনে পড়ে। যেমন আজকে যখন এই মার্চ হচ্ছে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তাকে বলছি যে আপনি কিভাবে অফিসে আসছেন। তিনি উত্তর দিচ্ছেন, স্যার আমি মিছিলের পেছনে পেছনে চলে আসছি। তার বর্ণনাটা এমন যে এটা একটা জোয়ারের মতো, একটা অভ্যুত্থান, তারপরে রাস্তায় সবাই নেমেছে, লক্ষ লক্ষ যুব নারী পুরুষ, কিশোর তরুণ যারা বিপ্লবে ছিলেন, যুক্ত ছিলেন, বা যারা আহত হয়েছেন, আসছেন যারা। এবং তিনি বলছেন যে এরকম একটা ঢেউয়ের মতো আসছে, আমিও তাদের পেছন পেছন হাঁটতে হাঁটতে একসময় অফিসে চলে আসছি। এটা কিন্তু আমি মনে করি যে গভীর অনুভূতি দিয়ে দেখা প্রয়োজন, যে একটা ধারা, একটা আকাঙ্ক্ষা, একটা প্রবাহ, এবং আমরা যারা এই বিপ্লব সাধন করতে পারিনি, আমরা যারা অন্যায় মেনে নিয়েছি,
বা আমরা প্রতিবাদ করতে পারিনি, আমরা প্রত্যক্ষভাবে এই পরিবর্তনের জন্য আরও বহু বছর আগে আমরা দাঁড়াতে পারিনি, কিন্তু আমাদের তরুণরা দাঁড়িয়েছেন, আমাদের পরের প্রজন্ম দাঁড়িয়েছেন, তারা যে জোয়ার তৈরি করেছেন তার সাথে সাথে তিনি এক ধরনের একাত্মতা বোধ করছেন। এটা আমি মনে করি যে এর একটা অসাধারণ স্পিরিট এবং অসাধারণ অনুভূতি। আমার মাসুরুজ্জামান মনে পড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকতে মতিঝিলের কোনো একটা অফিসে একজন স্কুল শিক্ষক দাঁড়িয়ে আছেন গেটের বাইরে। আমরা শিক্ষার্থী অবস্থায় একটা সরকারি চেক আনতে গেছি, হয়তো 10-12 হাজার টাকার একটা চেক, আমরা একটা অনুষ্ঠানের জন্য। তিনি খুব করুণ চোখে এসে বলছেন যে আপনারা তো বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি তো সারা জীবন শিক্ষকতা করেছি একটা স্কুলে, আমার পেনশনের টাকাটা তুলতে পারছি না, কবে আমরা এটা তুলতে পারবো? আপনারা কবে মনে করেন যে আপনারা এরকম জায়গায় পৌঁছাবেন? সেটা অনেক দশক আগের কথা, আমরা ওই জায়গায় পৌঁছাতে পারিনি তখন, কিন্তু এখন সেটা আমরা হয়তো স্বপ্ন দেখি। আপনি যদি গ্রাফিতিগুলো দেখেন, বিচিত্র স্লোগান সেখানে লেখা, আশার কথা লেখা, প্রত্যাশার কথা লেখা, অনেক কঠোর কথা সেখানে লেখা আছে যেটা আমরা বলতে পারি না বা আমরা লিখতে পারি না। আমি মনে করি আপনি যে প্রশ্ন তুলেছেন যে শহীদের রক্ত বৃথা যাবে না, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা এইটাই তার গুরুত্বপূর্ণ কথা, যে এই তরুণদের প্রত্যাশাগুলো, তাদের প্রত্যাশা এবং আমরা যে কথা বলতে পারিনি তাদের মুখ দিয়ে সেই কথাগুলো বলা হচ্ছে। সেখানে আপনি যদি দেখেন গণমাধ্যম নিয়ে কথা লেখা আছে দেওয়ালে, সেখানে বৈষম্যের কথা লেখা আছে, সেখানে আশার কথা লেখা আছে, সেখানে কবিতার কথা লেখা আছে, সেখানে আমাদের ভুলভ্রান্তিগুলোর কথা লেখা আছে, সেখানে ছবি আঁকা আছে, সেখানে পররাষ্ট্রনীতি নিয়ে লেখা আছে, সেখানে অন্য রাষ্ট্র আমাকে কীভাবে দেখে তা নিয়ে সেখানে লেখা আছে, বহির্রাষ্ট্রের সঙ্গে আমার সম্পর্ক কীভাবে সেটা নিয়ে পর্যন্ত লেখা আছে। কোনো প্রসঙ্গ সেখানে বাদ যায়নি। প্রতিদিন দেখি, কিন্তু আবার দেখি নতুন করে লিখছেন, একেবারে স্কুলের ছেলেমেয়েরা লিখছেন, অন্যরা লিখছেন, কাউকে আমরা চিনিও না, সে নিজে এসে রং করে সেখানে লিখে দিচ্ছেন। এই প্রত্যাশাগুলোর কথা বলছেন। আমরা যখন শহীদের রক্ত বৃথা যেতে দেব না কথাটা বলি, তখন আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে তারা যে প্রত্যাশা করছেন, যে কথাগুলো বলছেন, সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা। যে শিক্ষক পেনশনের জন্য দিনের পর দিন ঘুরেছেন, তিনি তার মর্যাদা আর হারাবেন না, তিনি একটা পদ্ধতির মধ্যে আসবেন। এবং যে জোয়ারের মধ্যে দিয়ে আমার একজন কর্মকর্তা তার প্রশাসনিক ভবনে আসছেন, এই গতি তিনি ধরে রাখবেন। এবং যে প্রত্যাশা করা হচ্ছে, আমরা অনেক কিছু আমাদের তরুণদের বলি না, আমরা মনে করি পররাষ্ট্রনীতি, আমাদের জিওপলিটিক্স, ভূরাজনীতি, এগুলো অনেক বড় ব্যাপার, কিন্তু তরুণরা এগুলো আমাদের চাইতে ভালো বলছেন। আমরা ভেবেছি রাষ্ট্র সংস্কার অনেক জটিল কঠিন বিষয়, এগুলো হয়তো অল্প বয়সেরা বুঝবে না, কিন্তু তারা অনেক কিছু বলছেন। অতএব তারা যে প্রত্যাশা করছেন, সেই যে আকাঙ্ক্ষা করেছেন, সেই আকাঙ্ক্ষা যেন আমাদের নীতিতে প্রতিফলিত হয়, সেটাই আমরা প্রত্যাশা করি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে নীতিতে প্রতিফলন, সেরকম একটি কথা ছাত্র জনতা যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের বরাত দিয়ে একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে, রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ চায় ছাত্র জনতা। দেখুন, এই আলোচনাটা আমাদের সর্বত্র চলছে, এবং আপনি যদি এই টেলিভিশন টক শোগুলো বলেন, অন্যান্য লেখা বলেন, আমাদের সামাজিক পরিসরে, সেটা সামাজিক মাধ্যম হোক বা অন্যান্য ক্ষেত্রে, দুটো আলোচনা। যারা রাজনীতির সংশ্লিষ্ট তারা এক ধরনের সুনির্দিষ্ট একটা হয়তো সময়ের প্রত্যাশা করছেন, আবার হয়তো তারা বলছেন তারা যৌক্তিক সময় দেবেন। যৌক্তিক শব্দটা অনেক আলোচনার দাবি রাখে। এখন আমি যদি এইভাবে বলি যে যখন কোনো সরকার গঠিত হয় পশ্চিমে, তখন অন্তত 100 দিন তাদের সময় দেওয়া হয়, যে 100 দিন তাদেরকে কোনো কিছু প্রশ্ন করা হবে না। ঠিক 100 দিন যাবার পরে বলা হলো যে আজকে 100 দিন পার করেছেন এই সরকার, আমি কালকে থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করব বা দেখব। এখন এটা আজকে ধরলে কতদিন হবে, 25 দিন বা এরকম, বা আমি ওরকম হবে, আমি সঠিক সময় তো হিসাব করতে পারিনি। তো আমি মনে করি যে একটা সময় তো প্রয়োজন হবে আমাদের। এই মুহূর্তে বড় দুটো বিষয়, আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, সেটা কিন্তু সব ক্ষেত্রে ভালো অবস্থায় যাচ্ছে না। আমাদের অর্থনীতির কিছু ইস্যু আছে যেটা ইমিডিয়েট বা একেবারে অব্যবহিত, আমাকে এখন ঠিক করতে হবে। কিন্তু যে আলোচনাটা বারবার উঠছে, যে কথা আপনিও বললেন, যে একটা সময়কাল, আমরা দীর্ঘদিন নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ওই অর্থে সক্রিয় নির্বাচনী প্রক্রিয়া অংশ নিতে পারিনি, সেটা তো একদিন না একদিন নিশ্চয়ই একটা প্রজন্ম ভোট থেকে বিরত থেকেছে, ভোটদান সক্ষম হয়নি। এখন যারা যদি তাদের বয়স হিসাব করি 20 বা 25 বছর হয়, সে হয়তো কোনোদিনই ভোট দিতে পারেনি, এমনও আছে। আমরা তো চাইবো না যে তার জীবনের আরও একটা বিস্তৃত সময় চলে যাক এর বাইরে। তো কিন্তু যেটা বাস্তব, সেটা আমরা যে মেরামতের কথা বলছি, আমরা যে সংস্কারের কথা বলছি, সেইটার আমি মনে করি যে সরকার স্থিত হলে, বিষয়গুলো তার নিয়ন্ত্রণে আসলে, অবশ্যই সেটা নিয়ন্ত্রণে আছে বলে আমরা বিশ্বাস করি, কিন্তু এটা আরও সহনীয় পর্যায়ে আনা এবং এটা স্বাভাবিক পর্যায়ে আনা, আমি মনে করি যে এই কাজে সরকারেরও হাত দেওয়াটা উচিত হবে। আমরা অনেক বিষয়ের আলাপ করতে পারি। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন লিখি যে কি কি আসছে আলোচনাগুলো থেকে, 10টা 12টা 13টা এরকমই হবে, 10-12টা প্রধান খাত, তার অসংখ্য শাখা উপশাখা থাকতে পারে, অনেক কিছু মিলে।
তো সেগুলো আমি মনে করি যে সেই প্রস্তুতি থাকা প্রয়োজন। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের অন্যান্য কাজও আমরা দিয়েছি, এক একজনের হাতে অনেক কাজ, অনেক মন্ত্রণালয় সরকার পরিচালনা করতে হচ্ছে, কিন্তু প্রধান যে প্রত্যাশা তাদের কাছে সংস্কার, মেরামত, নতুন বন্দোবস্ত, এবং তরুণরা কিন্তু আজকে সেটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন যে আমাদের এই ছাত্র জনতার আকাঙ্ক্ষার ভিত্তিতেই তো এই সরকার গঠিত হয়েছে। অর্থাৎ সেই সরকারের কাছে তো আমাদের দাবি থাকবে, প্রত্যাশা থাকবে, অনুরোধ থাকবে। আমরা আগের মতো তো ভয়ে বলতে চাই না, আমরা ভালোবাসা নিয়ে বলতে চাই যে এই রূপরেখার কাজ তারা শুরু করেছেন বলে আমরা বিশ্বাস করব, এবং অনেকগুলো করেছেন, অনেক কাজ, কমিটি গঠিত হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু একটা রূপরেখা পেলে তখন সব দিক থেকে আলোচনাটা সহজ হবে আমাদের জন্য। যারা রাজনৈতিক দল আছে তারা সুনির্দিষ্ট কী করতে চান সেটা বলতে পারবেন, আপনার আমার মতো যারা সাধারণ নাগরিক তারা বুঝতে পারবো, এবং সবচেয়ে বড় কথা ছাত্র জনতার বিপ্লবের যে আকাঙ্ক্ষা, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা মতো রূপরেখাটা হয়েছে কিনা সেটা নিয়েও আমরা কথা বলতে পারবো। নিশ্চয়ই সেই অনুযায়ী যাবে। সো রূপরেখার বিষয়টা নিয়ে আমার মনে হয় যে চিন্তাভাবনা শুরু করলে আমরা আনন্দিত হব, আশ্বস্ত হব, এবং আমাদের প্রত্যাশা পূরণ হবে। আরেকটি শিরোনাম, ঢালাও মামলা ও যত্রতত্র গ্রেপ্তার নয়, মন্ত্রণালয়ের এমন নির্দেশনা থাকলেও আমলে নিচ্ছে না থানা, একটি শিরোনাম। দেখেন, যে কোনো অভ্যুত্থান যখন হয় আপনাকে বাস্তবতাটা মানতে হবে আমাদের সকলকে। অভ্যুত্থানের পরে সব কিছু ঠিক আগের মতো থাকে না। এই কথা বলার উদ্দেশ্য এই না যে তাহলে কি আমি এক ধরনের অনিয়ম বা একটু ঠিক নিয়ম মতো না এটাই চালিয়ে যাব না, সেটা বলা হচ্ছে না। একটা পরিবর্তন তো একটা বড় ধরনের পরিবর্তন, একেবারে আপনি নতুন করে ভাবছেন, আপনি পুনর্লিখনের কথা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, এগুলো তো শব্দ না, এটা তো অনেক বড় ব্যাপার। এবং আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম যে শহীদ ছাত্র জনতার প্রসঙ্গ দিয়ে, যে শত শত মানুষের মৃত্যু হয়েছে, নৃশংসভাবে তারা মারা গেছেন। শিশুদের কথা বলছেন, আন্দোলনে যারা ছিলেন তারা মারা গেছে, আন্দোলনে ছিলেন না তারা মারা গেছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছে। এটা একটা অন্যরকম পরিস্থিতি। এবং তারপরে তো সব কিছু ভেঙে পড়েছে, পুলিশ বাহিনী নাই, আমাদের বেশ কয়েকদিন সরকার নাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নাই, বিভিন্ন জায়গাতে পদত্যাগ করেছেন আমাদের জনপ্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায়। তো সেক্ষেত্রে এমনিতে একটা অভ্যুত্থান, তারপরে একটা বড় পরিবর্তন, একসাথে একটা বড় ধরনের ঘাটতি, সবগুলো থেকে বেরিয়ে আসতে আমাদের একটা সময় লাগছে, একটা পরিবর্তন লাগছে। একই সাথে আমাকে মনে রাখতে হবে যে আমি পরিবর্তন করবার এই মুহূর্তে আমাদের তো একটা বড় দাবি ছিল যে যারা এর সঙ্গে যুক্ত তাদের শাস্তি হোক। শাস্তি হবার আগে তো একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়া আমরা বারবার বলেছি যে মামলাটা কিভাবে দেওয়া হচ্ছে, আপনি কিভাবে এটাকে সাজাচ্ছেন, কিংবা কিভাবে আপনি মামলাটা কি অভিযোগ আনছেন, এটা তো খুব গুরুত্বপূর্ণ। আমি নির্দিষ্ট কোনো দিকে বলবো না, কিন্তু অনেকেই কিন্তু বিষয়টা উল্লেখ করছেন, আলোচনা করছেন যে যদি এটা সঠিক না হয় বা যে কারণে ওই ব্যক্তি অপরাধী বলে আমাদের কাছে প্রতীয়মান হয়, আপনি যদি অন্য বিষয়ে তাকে অভিযোগপত্র দেন এবং সেভাবে পুরো বিষয়গুলো সাজান, তাহলে কি পরের স্তরেই মামলা নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা এবং মামলা সঠিকভাবে পরিচালনা করা যাবে কিনা, এটা এক। আরেকটা হলো যে আমরা কোনো কিছুর আবেগের বশবর্তী হয়ে নিশ্চয়ই কোনো কিছু করব না। আমরা অভ্যুত্থানের সব কিছুকে মানছি, অভ্যুত্থানের স্পিরিটকে মানছি, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মানছি, কিন্তু যাদের উপরে দায়িত্ব হচ্ছে তারা তো সুচারুভাবে এই কাজটাই করবেন, যে যার যেটুকু অপরাধ, যার যেটুকু সংশ্লেষ, সেই অনুযায়ী তিনি শাস্তি পাবেন, বা যা বিধি আছে সেই অনুযায়ী তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কোনোভাবেই ঢালাও প্রত্যাশিত। এটা কিন্তু একাধিক উপদেষ্টাও বিষয়টা উল্লেখ করেছেন, আইন বিশেষজ্ঞরা বলছেন, মানবাধিকার আমাদের যারা অগ্রগণ্য ব্যক্তি আছেন, কাজ করেন, তারাও কিন্তু বলছেন। কিন্তু যারা দায়িত্ব পালন করছেন তাদের আমি মনে করি যে আরও সতর্ক হওয়া উচিত, এবং সরকারের দিক থেকেও এই নির্দেশনা আসা উচিত। এবং যে কোনো ক্ষেত্রেই তো যিনি নিরপরাধ বা যার এই ধরনের কোনো ক্ষতিকর কোনো কিছু নাই, সংশ্লেষ নাই, যিনি এই ক্ষতিকর কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলেন না, আমি মনে করি যে তারা যেন হয়রানির শিকার না হন, সেই প্রত্যাশা তো করতেই পারি। আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করতে পারি। নির্বাচন কমিশন পদত্যাগ করেছে, মানে বেশ দায় নিয়েই করেছে, এরকম শিরোনাম। দুর্লভ ঘটনাই বলতে হবে। এমনকি সাধারণত আমাদের মতো বৈশ্বিক দক্ষিণে এমন দেখা যায় না যে একসাথে নির্বাচন কমিশনের সবাই পদত্যাগ করলেন। আগের আলোচনায় আর কমিশন সম্পর্কে গিয়ে খুব একটা লাভ নেই। আমি যদি খুব সংক্ষেপে বলি, দুইভাবে, এক, কাঠামোগত তাদের সীমাবদ্ধতা ছিল, এবং যে অটোনমি তাদের ছিল তার থেকেও তারা বেরিয়ে আসতে পারেননি। তারপরে আমি মনে করি যে তারা নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন এবং কয়েকটা সুপারিশ দিয়েছেন। সুপারিশগুলো গুরুত্বপূর্ণ, যারা হয়তো ভেবে দেখা যেতে পারে তারা তত্ত্বাবধায়ক সরকারের, এটা নিতান্তই তাদের সুপারিশ, এটা কোনো এখনো আইনগত কোনো বিষয় না, যে তারা মনে করছেন করলে ভালো হয়। কয়েক ধাপে নির্বাচন পরিচালনার কথা বলেছেন যে আমরা একসাথে করি, এটা
কঠিন হয়ে পড়ে। এটা কিন্তু আমরাও তখন বলেছিলাম যে এত বড় দেশ, এখন আমাদের সব বেড়েছে, বাট তারা সবসময় এক ধরনের কনফিডেন্স দেখাতেন যেন এটা পারা যাবে। যাই হোক, সুপারিশগুলো নিয়ে তো ভাবা যাবে, পরবর্তীতে নিশ্চয়ই আরও অন্যান্য আলোচনা হবে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামীম রেজা, আপনাকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।